এত বড় ইস্পাত প্রতিম দৃঢ়তা ঐক্য বা পৃথিবীর ইতিহাস আর কোথায় হয়? সে ঐক্যের পরেও আপনার গা কাঁপতেছে কেন? আপনার ইন্ডিয়ার একটা ভেস্কিতে আপনি এত ভয় পেয়ে গেলেন কেন? পুরা জাতি এক হয়ে আছে, তার মানেটা কি? তার মানের মধ্যে আপনার উদ্দেশ্য খারাপ আছে, হয় উদ্দেশ্য খারাপ আছে, নতুবা আপনি অক্ষম, আপনি অযোগ্য, আপনার আনেবল, আপনি পারতেছেন না। যারা আমাদের এই বিপ্লবের অনুঘটক এবং ক্যাটালিস্ট, এই ছাত্ররা এবং সেনাবাহিনী, আপনি সেনাবাহিনী কাজে লাগাচ্ছেন না কেন? কিসের ম্যাজিস্ট্রেসি পাওয়ার? আপনি সার্ভিং যারা জেনারেল আছে বা ইমিডিয়েট পাস্ট এই মাত্র যারা রিটায়ার্ড করলো, আপনি এদেরকে বিভিন্ন সংসদে বসাই দেন। এরা এসব ওল হ্যাগার্ড যারা এখনো ডাইপার পরে, এদের চাইতে অনেক বেশি সার্ভ করতে পারবে। আজকে ওনারা ঠিক মতো সার্ভ করতে পারতেছে না বলে আজকে এই কথাগুলো উঠছে। এই সরকারকে আপনি ইন্টারিম গভর্নমেন্ট বলতেছেন, এই সরকার সেনা আপনার সামরিক শাসনের চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ শাসন। এটা অনেকে বলবেন যে তাহলে তো সেনাবাহিনীর শাসন হয়ে যাবে। না, এই শাসন সেনাবাহিনীর শাসন নয়, শুধু তার চাইতে আরো গুরুত্বপূর্ণ এবং আরো ওয়েট সম্পন্ন। আমি যে কথাটা বলতে চাই যে জাতীয় ম্যান্ডেট, যে আমাদের একজন জাতীয় নেতা যে কথাটা বলছেন যে এই সরকারের কি ম্যান্ডেট আছে সংস্কার করার জন্য, তাহলে আপনারা সেদিন এই 5 তারিখে আপনি এটা ক্লিয়ার করেন, হঠাৎ করে জিএম কাদেরের কেন আওয়ামী লীগের ব্যাপারে দরদ উতলায় গেল? যে আওয়ামী লীগ এবং জাতীয় না, এটা দরদ উতলানোর কিছু না তো। আপনি আচ্ছা ঠিক আছে, আমি বলি আমার কথা শুনে। নির্বাচন আসলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মর্ম বুঝতে পারবে। আপনারা তো খোঁচা দিতে চান, তো আমি খোঁচা নিলাম। আপনি ধরেন 20-30% আপনার আওয়ামী লীগের ভোটার যারা আছে, এদেরকে আপনারা বস্তা বন্দি করে বঙ্গোপসাগর ফালাইতে হবে আগামী যদি নির্বাচন করতে হয়। যে তোদের কোনো ভোটাধিকার নাই, তোরা কোনো ভোট দিতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। এই 30% না হোক, আমি ধরলাম 20%, এই 20% লোকরে বস্তায় জ্ঞানী ব্যাগ আইনা বস্তার মধ্যে দিয়ে তাদের বঙ্গোপসাগরে ফলাইতে হবে। তারপরে আপনাদেরকে এই ভোটটা করতে হবে। এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে জাতীয় পার্টির আপনি ধরেন একদম সামান্য পার্সেন্ট, ইরান ভাইরা বলতে পারবো ওনাদের চেয়ে হয়তো কম, ওনাদের যে দল আছে না সেই দলের চেয়ে কম হইতে পারে। যদি তাই হয়ে থাকে তাহলে একটা পার্সেন্টেজ আছে। বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে আমি ওনারা কথা বললে কবেন যে উত্তরবঙ্গে ছাড়া আমরা আর কোথায় আছেন? আমি উত্তরবঙ্গ ধৈরা আর প্রত্যেকটা উপজেলাতে জাতীয় পার্টির আমি চ্যালেঞ্জ শুরু, আমি দায়িত্ব নিয়ে বলছি, কম করে যে উপজেলাতে কোনো ভোটার নাই তারপর 10,000 ভোট আছে, এই 10,000 ভোট ইরান ভাই লাগবে, ওই রবি ভাই লাগবে, ওনারা লাগবে, কিন্তু ওনাদেরকে তখন ভোটের সময় আসে হুজুর হুজুর করবে। এখন জাতীয় পার্টি বলে করবে, এটা দরকার নেই, আমি সেটা বলতেছি না। আমার কথা যেটা করতে পারবেন না সেটা মাঠ গরম করিয়েন না। মাঠ গরম ফ্যাসিস্ট সরকার বহু করছে, ওই রাজনীতি, ওই ট্রেডিশনাল রাজনীতি ছেড়ে দেন। আপনারা যখন এই সংবিধানকে উল্টাইতে পারলেন না, নিয়ম ছিল একটা বিপ্লবের পরে কিসের সংবিধান, সে সংবিধান ইনট্যাক্ট রেখে দিলেন। আপনারা সংবিধানের যে জায়গায় সুবিধা সেই জায়গায় মানবেন, যে জায়গায় সুবিধা না সেই জায়গায় মানবেন না। এটা হইতে পারে না। এটার কারণে আজকে এই যে কথাটা ইরান ভাইও বলছেন, আমাদের মেজর সাহেব বলছেন যে যদি আজকে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে যদি এক্সট্রা অর্ডিনারি গভর্নমেন্ট হইতো আজকে এই কথাগুলো উঠতো না। কেন ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে এত কথা উঠছে? উনি এত এই যে কথাটা মেজর সাহেব বলতেছিলেন যে উনি জাতীয় ঐক্যের লালায়িত কেন? জাতীয় ঐক্য তো 5 তারিখ হয়ে গেছে। 5 তারিখ এত বড় ইস্পাত প্রতিম দৃঢ়তা ঐক্য বা পৃথিবীর ইতিহাস আর কোথায় হয়? সে ঐক্যের পরেও আপনার গা কাঁপতেছে কেন? আপনার ইন্ডিয়ার একটা ভেস্কিতে আপনি এত ভয় পেয়ে গেলেন কেন? পুরা জাতি এক হয়ে আছে, তার মানেটা কি? তার মানের মধ্যে আপনার উদ্দেশ্য খারাপ আছে, হয় উদ্দেশ্য খারাপ আছে, নতুবা আপনি অক্ষম, আপনি অযোগ্য, আপনার আনেবল, আপনি পারতেছেন না। দুটোর একটা কোনটা আমি জানি না, আমরা যারা বিশ্লেষক তারা ভালো বলতে পারবে। এখন ওনাদের একটা মতলব থাকতে পারে, সেই মতলবটা কি সেটা আপনারা কেন ক্লিয়ার করতেছেন না? আগে 5 তারিখে এই যে ছাত্ররা জীবন দিল, ইরান ভাইও বলছেন, সঠিক কথাই বলছেন, যে ছাত্ররা নিয়ম দিল তাদের নেতৃত্বে সরকার গঠন হওয়া উচিত ছিল, তারাই দেশ চালাবে। এই ইন্টারিম গভর্নমেন্ট তারা, আমি তো প্রথম টকশোতে বলছিলাম একদম প্রথম দিন আপনার এটাতে সম্ভবত যে 150 জন সমন্বয়করে দিয়ে এই জাতীয় এই ইন্টারিম গভর্নমেন্ট হওয়া উচিত ছিল। এদের সাথে আজকে যাদেরকে ইয়ে হিসেবে অ্যাডভাইজার হিসেবে নিছে তাদেরকে তাদের টয়েস হিসেবে রাখলে তারা বুদ্ধি জ্ঞান দিত আর ছাত্ররা মাঠে ময়দানে দৌড়াইতো, দেশ ভালো থাকতো। শেষ করতেছি আমি, আমার এই শেষ বক্তব্যটা হচ্ছে
যারা আমাদের এই বিপ্লবের অনুঘটক এবং ক্যাটালিস্ট, এই ছাত্ররা এবং সেনাবাহিনী। আপনি সেনাবাহিনীকে কাজে লাগাচ্ছেন না কেন? কিসের ম্যাজিস্ট্রেসি পাওয়ার? আপনি সার্ভিং যারা জেনারেল আছে বা ইমিডিয়েট পাস্ট এই মাত্র যারা রিটায়ার্ড করলো, আপনি এদেরকে বিভিন্ন সংসদে বসাই দেন। এরা এসব ওল হ্যাগার্ড যারা এখনো ডাইপার পরে, এদের চাইতে অনেক বেশি সার্ভ করতে পারবে। আজকে ওনারা ঠিক মতো সার্ভ করতে পারতেছে না বলে আজকে এই কথাগুলো উঠছে। ওনারা ওনাদের বক্তব্যটা, সাধারণ মানুষের বক্তব্যটা কি? সাধারণ মানুষের যে চাহিদা সেটাও তারা মেটাতে পারলো না, সাধারণ মানুষের চাহিদা মেটাতে পারলো না, এবং রাজনৈতিক দলের যে আশা আকাঙ্ক্ষা সেটাও তারা মেটাতে পারলো না। এখন কেন আমি কথা বললাম, এই দুই গ্রুপকে যদি মানে অ্যাবজর্ব করা যেত, যদি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কি পোস্টে পদায়ন করা যেত, সার্ভিং সেনাবাহিনীদেরকে, আপনি সেনাবাহিনীর ডাক্তার যদি মেডিকেলে একজন সার্ভিং ডাক্তার মেজর জেনারেল কাজ করতে পারে ডাক্তার হিসেবে, কেন সে মন্ত্রণালয়ে কাজ করতে পারে না? উদ্দীপরে কেন করতে পারে না? সে প্রজাতন্ত্রের সে কর্মচারী, সে যে কোনো জায়গাতে কাজ করতে পারবে। আপনি পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট অফিস থেকে প্রত্যেক জায়গাতে যদি আজকে সেনাবাহিনীর অ্যাক্টিভ পার্টিসিপেন্ট থাকতো তাহলে আজকে এই ল্যাজে গোবর হইতো না। আর একটা কথা বলি, শেষ কথা বলতেছি, এই সরকারকে আপনি ইন্টারিম গভর্নমেন্ট বলতেছেন, এই সরকার আপনার সামরিক শাসনের চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ শাসন। এটা অনেকে বলবেন যে তাহলে তো সেনাবাহিনীর শাসন হয়ে যাবে। না, এই শাসন সেনাবাহিনীর শাসন নয়, শুধু তার চাইতে আরো গুরুত্বপূর্ণ এবং আরো ওয়েট সম্পন্ন। আপনি সেটাকে একটা খেলুড়ে পরিণত করেছেন, মানুষের সামনে একটা তামাশাতে পরিণত করেছেন। মানুষ এটা থেকে এখন মুখ ফিরে নিচ্ছে এবং সমস্ত আশা আকাঙ্ক্ষা সব মানুষ ভুলে যেতে বসছে। ধন্যবাদ।